আজ রাজনীতিতে যাকে বলে ঘটনার ঘনঘটা। মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিজেপির সব থেকে পুরনো সঙ্গী শিবসেনার সঙ্গে সবচেয়ে বড় বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তি তৃণমূলের সর্বময় নেত্রীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন শিবসেনা যেভাবে কেন্দ্রে ও রাজ্যে নিজেরই জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে, যেভাবে বিজেপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মুম্বাই জুড়ে তারা আজ পোস্টার দিয়েছে, এমনকি কয়েক ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ করেছে, তাতে ভবিষ্যতে ভিন্ন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্টো দিকে এই প্রথমবার চিটফান্ড নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তবে তাতে গুরুত্ব দিতে নারাজ পার্থবাবু। আর সব কিছুর মাঝে সব থেকে বড় বিষয় বোধহয় ফিক্সড ডিপোজিটের সুদ কমানো এবং এলপিজির দাম বাড়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। যদিও সামান্য সস্তে দিচ্ছে গৃহঋণ আর গাড়ি ঋণের সুদ কমা। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো মুম্বাইয়ে মমতা উদ্ধব বৈঠক প্রায় 2 ঘন্টার। গেছিলেন শিল্পপতিদের সংগঠনের সম্মেলনে। তার মাঝে আরব সাগরের তীরে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেরিন ড্রাইভের ধারে হোটেলে প্রায় 1.5 ঘন্টা তিনি বৈঠক করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। সেই শিবসেনা যারা মহারাষ্ট্রে এবং দিল্লিতে বিজেপির সঙ্গে সরকারে থাকলেও বিজেপিকে তেড়ে ফুঁড়ে আক্রমণে নেমেছে। বিজেপি যেখানে বিরোধীদের দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে, সেখানে তারই শরিক শিবসেনার কথায় বিজেপি দুর্নীতিগ্রস্ত দল। আর শুধু মুখে বলাই নয়, 56 পাতার বুকলেট ইস্যু করে মহারাষ্ট্র বিজেপির বিধায়ক মন্ত্রীদের নাম ছবি ছাপিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ এনেছে শিবসেনা। গোটা মুম্বাইয়ে ছড়িয়ে দেওয়া শিবসেনার এই বুকলেটের শীর্ষক হল ঘোটালেবাজ ভাজপা, অর্থাৎ দুর্নীতি পরায়ণ বিজেপি। সেখানে রয়েছে বিজেপি নেতা একনাথ খাড়সের নাম, যার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। রয়েছে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ের নাম। বিজেপি শাসিত মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী গিরিশ বাপটের বিরুদ্ধে ডাল কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। এভাবেই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক দিলীপ গান্ধী, বিষ্ণু সাবরা, প্রবীণ দেরকর, রঞ্জিত পাতিল, সম্ভাজি পাতিল, জয়কুমার রাভলের মতো হেভিওয়েট বিজেপি নেতা মন্ত্রীদের নামে নানা কেলেঙ্কারির অভিযোগ করেছে তারই শরিক শিবসেনা। বিজেপি এই প্রতিটি অভিযোগই উড়িয়ে দিলেও নিজের শরিকের এ হেন আক্রমণ যে তাদের যথেষ্ট বিব্রত করেছে তা বিজেপির প্রতিক্রিয়া দেখি স্পষ্ট। তাদের বক্তব্য, সরকারে থাকবো আবার বিরোধী আসনেও বসবো, এটা শিবসেনার অভ্যেসে পরিণত হয়েছে। আর বিজেপি শিবসেনার এই তিক্ত সম্পর্কের আবহেই নোট বাতিল, জিএসটি নিয়ে মমতার মতোই সরব উদ্ধব। नोटबंदी के लिए कुछ नोटबंदी जीएसटी जो है हम बोल ही रहे हैं, वो भी बोल रहे हैं, मैं भी बोल रहा हूँ। শরিক হয়েও মোদী সরকারের নীতি সমালোচনা করায় শিবসেনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। वो लोगों ने भी एनडीए में रहने का नाते भी क्रिटिसाइज कर रहा है। एक बड़ा बात है, जो आम जनता का सवाल होता है उसमें क्रिटिसाइज करना और ठीक बात करना सबसे आसानी हो। इसी के लिए उद्धव जो कर रहा है ठीक कर रहा है। এদিন উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরেও। ঘরের দরজা থেকে তাঁদের ভেতরে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 ঘন্টা বৈঠক চলে। তবে এই বৈঠক বিজেপি বিরোধী মঞ্চের পথে একটা সিঁড়ি হবে কিনা তার উত্তর ভবিষ্যতেই মিলবে। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, মুম্বাই। দেবজিৎকে দিয়ে শুরু করব। দেবজিৎ, কোটেশনের থেকে সিকোয়েন্স অফ ইভেন্টসের ওপর নজর রাখাটা বোধহয় রাজনৈতিক বিশ্লেষকদের অনেক বেশি উচিত, এবং সেই ঘটনাক্রমে যদি নজর রাখি, গত 48 ঘন্টায় পরের পর শিবসেনা যে মুভগুলো নিয়েছে, আমি বলছি কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস নিতেও ভাববে। আমি এই জন্যই কথাটা বলছি। গতকাল উদ্ধব ঠাকরে নিজে এই 56 পাতার বইটা বের করেছেন, যার পাতায় পাতায় এক একজন বিজেপি নেতাকে ধরেছেন, তার বিরুদ্ধে কী কী দুর্নীতির অভিযোগ, তার একেবারে চমকপ্রদ খতিয়ান। এবং বইটার নাম হচ্ছে ঘোটালেবাজ ভাজপা। দুর্নীতির এই বই রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় বললে বা ছাপলে একটা জিনিস, নিজের শরিক বিজেপির, নিজের সব থেকে পুরনো শরিক শিবসেনা যদি করে, তাহলে তো ভাবতে হয় যে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। 2019 তো আর বেশি দেরি নেই। না, শুনুন, একটা জিনিস আপনাদের বলি যে রাজনীতি সতত
পরিবর্তনশীল, রাজনৈতিক সিস্টেমটাই তাই। একদম পার্মানেন্সি শব্দটা রাজনীতিতে কখনোই পার্মানেন্ট নয়, সব থেকে চেঞ্জ হয়। তা ওনাদের মনে হয়েছে, দেখুন একটা জিনিস, এনডিএতে থাকলেই যে তাকে আমাদের একদম লর্ডশিপ রিলেশনশিপ থাকবে, আমি নেতা তুমি দাস আমি জমিদার, এটা আমাদের ইন্ডিয়ার সিস্টেমই নয়, কমন সিস্টেম আমাদের থাকে। কিন্তু যে লেভেলে অ্যালিগেশন লেভেল যে করেছে, দলটা বিজেপির সঙ্গে আছে আজ অবধি এইভাবে তো পথে নামেনি। এখন আমি বলছি গোটা মহারাষ্ট্র, মুম্বাই শহর তো বটেই, এই প্রথম পাতার পোস্টারে ছেয়ে গেছে। তো এই তো আমি বলছি এখনো পর্যন্ত কিন্তু ওনারা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে আসেননি। ঠিক, ওনারা এখনো পর্যন্ত বলেননি। দেবেন্দ্র ফডনবিসের মন্ত্রিসভাতেও রয়েছে, এখনো রয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, আর দ্বিতীয়ত দেখবেন আপনি যে বুকলেটটা ছাপা হয়েছে, এটা একটা রাজ্যগত সমীকরণের বিষয়। কোন কেন্দ্রীয় নেতা মন্ত্রী বা অন্য রাজ্যের কোনো নেতা মন্ত্রী, যেগুলো অন্য আমাদের বিরোধীরা বলে থাকেন আঙুল তুলে তুলে, সেই ব্যাপারটা কিন্তু ওনারা বলেননি। ওনারা ওই রাজ্যেতে যে রাজনৈতিক সমীকরণ আছে তাতে ওনারা কিভাবে লাভ নিতে পারেন বা লোকসান ওনাদের কি কি হচ্ছে সেইটা নিয়ে ওনারা কথা বলছেন। তো আঞ্চলিক শক্তি, শিবসেনা তো ন্যাচারালি আছে, কিন্তু সেইখানে বিশ্বাসযোগ্যতা হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরের বাড়ি গিয়ে দেখা করলেন না, উদ্ধব ঠাকরে হোটেলে এসে দেখা করলেন। বিশ্বাসযোগ্যতা রাজনৈতিক তাৎপর্য আছে একদম, কিন্তু বিশ্বাসযোগ্যতা তখনই থাকে, রাজনৈতিক তাৎপর্য সবকিছুরই থাকে, কিন্তু বিশ্বাসযোগ্যতা বলে বস্তুটি তখনই থাকে যখন কি না যে গাছেরও খাবো তলারও কুড়োবো এই জায়গাতে লোকে থাকে না। ওনারা যদি মন্ত্রিসভা থেকে রিজাইন দিতেন, দিয়ে যদি এই কথা বলতেন, তাহলে বোধহয় ব্যাপারটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো। নৈতিকতার কারণে মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে কথা। আমি সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, দুটো ইস্যু আপনি যদি ক্যামেরার সামনে যা বলেছেন, রাজনীতিবিদরা বৈঠকের পর বৈঠকে কি কথা হয়েছে বাইরে ক্যামেরার সামনে সব বলবেন না, সেটা না বলাই স্বাভাবিক। জিএসটি এবং নোটবন্দি একই দুটো শব্দ, দুটো ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উদ্ধব ঠাকরে বেরিয়ে বলছেন, ওই 3-4টে বাক্যের মধ্যেই বারবার উল্লেখ করছেন। কতটা তাৎপর্যপূর্ণ এই দুটো ইস্যুতে? আমরা কিন্তু এর আগে 8ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নোটবন্দি ঘোষণা করলেন। 16ই নভেম্বর বেশিরভাগ বিরোধী দল তারা জোটবদ্ধ হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, শিবসেনাও তাতে যোগ দিয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি প্রণববাবুর কাছে গিয়ে তারা তাদের বক্তব্য রাখেন এবং স্মারকলিপি পেশ করেন। সেদিনও কিন্তু তৃণমূলের পাশে শিবসেনা ছিল, অন্তত এই দুটো ইস্যুতে। না, তৃণমূলের পাশে শিবসেনার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রায় 18টা বিরোধী দল তারা একত্রিত হয়েছিল ইস্যুগুলোতে। এখন দেবজিৎকে একটা ধন্যবাদ যে বিজেপি মানে ওই যে বইটার কথা আপনি দেখালেন, ওখানে কিন্তু একটা ওরা স্বীকার করলো যে রাজ্য যেগুলো বিজেপি চালাচ্ছে সেখানে কিন্তু দুর্নীতি আছে, মানে রাজ্য কেন্দ্রিক দুর্নীতি আছে। কারণ আমরা দেখলাম যে আজকেই তার নিদর্শন আমরা দেখেছি যে ব্যাপক কেলেঙ্কারি, সিবিআই শিবরাজ সিং চৌহানকে ক্লিন চিট দিল, মানে যার নাম প্রায় বলা হচ্ছে যে প্রায় 48 জায়গায় 48 বার তার নাম নাকি সেখান থেকে মুছে ফেলা হয়েছে। ক্লিন চিট পেতেই পারেন, কিন্তু আমার তার থেকেও বড় কথা, আদৌ কি সিএমওর কাউকে, মানে আমি মধ্যপ্রদেশের কথা বলছি, যে টেলিফোন লাইনগুলো বারবার বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে করা হয়েছিল, কাউকে জেরার জন্য ডাকা হয়েছে? আমি বলছি যে তদন্তের পর আমি দেখলাম মুখ্যমন্ত্রী দায়ী না, বিরোধীদের অভিযোগ তাই, সেটা আমি অভিযোগ তাই যে আগে ছিল মানে সিবিআই ছিল খাঁচাবন্দি তোতা, আর এখন বলা হচ্ছে যে একেবারে সিবিআই এর গলা টিপে ধরা হচ্ছে। অর্থাৎ সিবিআই একটা প্রাণহীন, এই মুহূর্তে একদম প্রাণহীন সাজানো একটা তোতা পাখি, তাকে দিয়ে যে কোনো কিছু করা যায়। নারদা কাণ্ডে সবাইকে বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু সিবিআই বলতে দিতে হবে খাঁচা খোলা তোতা পাখি। এর আগেও এক্স্যাক্টলি তাই 2014 আমরা দেখেছি ক্ষমতায় আসার পরে অমিত শাহকে ক্লিন চিট দিয়েছিল সিবিআই বিশেষ আদালত একটা গুজরাটে একটা ভুয়ো সংঘর্ষ মামলায়, সেটাও আমরা দেখেছি যে কর্ণাটকের খনি কেলেঙ্কারি যার নামে ছিল তার নামেও নাকি তদন্ত করে সিবিআই কিছু পায়নি। সিবিআই আসলে বিজেপির কাউকে পায় না, কারণ তারা তো মৃত, তারা তো একদম জাস্ট এখন ওই তোতা পাখিটার মানে একটা সবটা স্থাপিত আছে খাঁচার মধ্যে, ফলে তার কোনো মানে রিফ্লেক্স মানে কোনো তার মুভমেন্ট নেই কোনো। খুব আশ্চর্যজনকভাবে আজকে যে এই যে ঘটনাটা ঘটছে না, আপনি দেখবেন যে খুব অদ্ভুতভাবে আমরা বারবার ধরে বিরোধীরা যেটা বলছি যে বিজেপি একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করেছে সারা ভারতবর্ষ জুড়ে। এই যে আজকে শিবসেনার বিজেপি বিরোধিতা নতুন না,
আপনি প্রণব মুখার্জির যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনকার কথা, তার আগে প্রতিভা পাটিলও যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও তারা সমর্থন করেছিলেন তাকে, এবং তারপরেও দেখা গেছে যে একাধিকবার বিজেপির বিরুদ্ধে শিবসেনা মুখ খুলেছে। তার একটা বড় কারণ হয়তো হতে পারে যে এনডিএর সিদ্ধান্তগুলো, এটা একেবারে এককেন্দ্রিক সিদ্ধান্ত। কারণ কেন বলছি, যে নোটবন্দির সিদ্ধান্ত আমাদের জানি যে এককেন্দ্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে শিবসেনা কি অন্য বিজেপি বিরোধী জোটে আসার সম্ভাবনা দেখছেন? আর না জোটে আসেন না, সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিজেপির মধ্যেই তো এককেন্দ্রিক সিদ্ধান্ত। আমরা গত 8ই নভেম্বরের যে নোটবন্দির সিদ্ধান্ত, সেটা তো স্বয়ং অর্থমন্ত্রী জানতেন না। দাদা শুধু একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আপনাদের দল সম্বন্ধে বলা হয়, আমাদের দল সম্বন্ধে বলা হয় না। রহস্যজনক। এবং একটা খুব অদ্ভুত জিনিস বারবার ধরে লক্ষ্য করছি। কি বলছেন? দাঁড়ান, দেবজিৎ একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। দেবজিৎ বলছেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট সম্পর্কে বলা হয়। কিন্তু কৈলাস বিজয়বর্গীয় আজকে তো তা বলছেন না, আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা পেছনে নাকি মুকুল রায়। সেটা তো রাস্তা তৈরি করছেন এরকম কথা কোনোদিন শুনেছেন? বিজয়বর্গীয় মুকুল রায়ের বিজেপি আসার রাস্তাটা প্রশস্ত করার চেষ্টা করছেন। দ্রুত একবার জাতীয় রাজনীতিতে আরেকবার দেখে নি 2019-এর নির্বাচনের আগে শিবসেনার এই সাম্প্রতিক যে মুভগুলো এবং অবশ্যই আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ কতটা দেখুন। একজন বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিবসেনার প্রধান, অপরজন প্রবল মোদী বিরোধী। আরব সাগরের পারে এহেন দুই রাজনীতিবিদের বৈঠকে জল্পনা বাড়ালো দিল্লির রাজনীতির। মুম্বাইয়ের হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন শিবসেনা প্রধান তথা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে, সঙ্গে ছেলে আদিত্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বৈঠক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার চেষ্টা করছেন, অন্যদিকে বিজেপির সঙ্গে শরিক শিবসেনার সম্পর্ক শত্রুতাকেও হার মানাবে। তাহলে কি 2019-এর লোকসভা নির্বাচনের আগে ঘোর মোদী বিরোধী বলে পরিচিত মমতার সঙ্গে বৈঠক করে উদ্ধব ঠাকরে আসলে বিজেপিকে আরও কড়া বার্তা দেওয়ারই চেষ্টা করলেন? শিবসেনার সঙ্গে বিজেপির জোট সেই 1989 সাল থেকে। এখনও এনডিএর শরিক শিবসেনা। কেন্দ্রের মোদী সরকারে শিবসেনার মন্ত্রী আছে, মহারাষ্ট্রে আবার বিজেপি শিবসেনার জোট সরকার। কিন্তু আজ বাল ঠাকরেও নেই, সেই প্রমোদ মহাজনও নেই। আর এই দুজনের মতোই শিবসেনা বিজেপির বন্ধুত্ব আজ অতীত। উল্টে শিবসেনা সরাসরি ঘোষণা করছে বিজেপি এখন শিবসেনার প্রধান প্রতিপক্ষ। যার পাল্টা বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস হুঙ্কারের সুরে বলছেন শিবসেনা একই সঙ্গে শাসক ও বিরোধীর ভূমিকা পালন করতে পারে না। কিন্তু এতে শিবসেনা সুর নরম তো করেইনি, উল্টে মুখপত্র সামনায় সুর আরও চড়িয়ে কার্যত চরম বার্তা দেয়। ভালো না লাগলে বিজেপি তাদের সঙ্গ ছেড়ে দিতে পারে। তবে ঝগড়াটা যদি একে অপরকে আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকত, তাহলে মমতা উদ্ধব বৈঠক নিয়ে এত জল্পনা হতো না। জল্পনা জোরালো হচ্ছে কারণ শিবসেনা এখন শুধু কথায় কথায় মোদীকেই বিঁধছে না, সেই সঙ্গে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসাও করছে। गुजरात में जिस तरह से राहुल गांधी घूम फिर रहे हैं, उनके सभाओं को भीड़ आ रहे हैं, लोग उनको सुनना चाहते हैं, उनकी बात जानना चाहते हैं, सोशल मीडिया पे उनको लोग फॉलो करते हैं। एक नेता का निर्माण हो रहा है कांग्रेस पार्टी के, और ये नेता अगर कांग्रेस पार्टी को मिलता है तो उसको भविष्य में कांग्रेस को फायदा होगा। এখানেই থামেননি ঠাকরে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয়। বিজেপি যখন লাগাতার রাহুল গান্ধীকে আক্রমণ করছে, তখন শিবসেনা মুখপাত্র বলছেন 3 বছর আগে রাহুলকে পাপ্পু বলা হতো, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। মানুষ রাহুল গান্ধীর কথা শুনতে চাইছে। আর যে বিশেষণ ব্যবহার করে রাহুল বিরোধীরা কংগ্রেসের সহসভাপতিকে কটাক্ষ করে, সেটা ধার করেই বিজেপিকে জবাব দিয়েছে তারই পুরনো শরিক। সঞ্জয় বলেছেন 2014 লোকসভা নির্বাচনে মোদী হাওয়া ছিল, কিন্তু এখন তা স্তিমিত হয়ে গেছে। ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের হাতে আছে। তারা যে কোনো সময় যে কোনো কাউকে পাপ্পু বানাতে পারে। জিএসটি চালু হওয়ার পর যেভাবে গুজরাতের মানুষ রাস্তায় নেমেছেন, তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাতে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এই হলো মাতোশ্রী। মুম্বাইয়ের বেতাজ বাদশাহ বলে পরিচিত বাল ঠাকরে এখান থেকেই একসময় মায়ানগরী পরিচালনা করতেন। কট্টর হিন্দুত্ববাদী বাল ঠাকরেকে বিজেপির সঙ্গে জোট বাঁধতে আগ্রহী করেছিল, কিন্তু ঠাকরের সেই শিবসেনাই আজ হিন্দুত্ববাদ প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করছে। সম্প্রতি উদ্ধব বলেছেন, আমরা বিজেপির সঙ্গে তখন জোট বেঁধেছিলাম যখন হিন্দুত্ব শব্দটা নিয়ে ছুঁত মার্ক ছিল।
এখন যদি ওরা মনে করে আমাদের আর কোনো দরকার নেই, তাহলে আমরা দেখে নেব। বিজেপি আমাদের বলুক হিন্দুত্ব বলতে ওরা কি বোঝে। মোদির নাম না করেই কটাক্ষ করে উদ্ধব ঠাকরে বলেন, এখন যদি ভারতের ইতিহাস লেখা হয় তাহলে হয়তো দেখা যাবে সব জায়গায় একটাই মুখ। বইয়ের প্রচ্ছদেও তিনি থাকবেন, আবার চরকাতেও তিনি। আর এহেন উদ্ধবের সঙ্গেই বৈঠক মমতার, যিনি আবার বারবারই পরিষ্কার করে দিয়েছেন তার একমাত্র লক্ষ্য 2019-এর লোকসভা ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করা। আমরা দিল্লির ক্ষমতায় যেতে চাই না, কিন্তু দিল্লির ক্ষমতা থেকে বিজেপি যাতে বিদায় নেয় তার জন্য একটা রোল আমরা প্লে করতে চাই। আমার দলকে বদনাম করবার জন্য আগামী দিন মনে রাখবেন, এদের ভারতবর্ষ থেকে বিদায় করব। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালিরও প্রয়োজন হয়েছিল, বাংলা না হয় একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করবে। তাহলে কি মেরিন ড্রাইভের ধারে হোটেলে শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক করে মোদী বিরোধী জোটের সলতে পাকানোর কাজটাই শুরু করলেন মমতা? উত্তর দেবে ভবিষ্যতই। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, মুম্বাই। পঙ্কজদা, সঞ্জয় রাউত যা বলছেন তা অতি বড় কংগ্রেস সমর্থকও প্রকাশ্যে কতবার বলবেন আমার সন্দেহ আছে। এবং সঞ্জয় রাউত কোনো সাধারণ নেতা নয়, ঠাকরে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সিনিয়র নেতা। আমি বলছি এই বার্তাটা তো পরিষ্কার যে এক নরেন্দ্র মোদী সম্পর্কে যা মন্তব্য করছেন, যে নেতিবাচক মন্তব্যটা করছেন, আর ততটা ইতিবাচক মন্তব্য করছেন রাহুল গান্ধী সম্পর্কে। এরপর কিছু আসলে আপনি যে বিষয়টা নিয়ে শোটা শুরু করেছেন, আমার মনে হয় দুটো কথা, এক হচ্ছে হিন্দুত্ব আর হচ্ছে রামচন্দ্র। এই দুটো কথা অন্তত নেত্রীর মুখ থেকে বেরিয়ে এসছে, বা মানে যে জায়গায় যাচ্ছেন অভিমুখটা, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিন্তু পাল্টে যাবে। মানে আমরা যেটা বারবার বলছি যে এখানে কিন্তু একটা তোষণের রাজনীতি হয়, এবং আজকে রাজ্যে মানে বলা যেতে পারে আর্থিক শৃঙ্খলা যদি বলি, যে 1,84,000 কোটি টাকা ঋণ নিয়ে যে সরকার 34 বছর করে গালি করেছে, তারা আজকে আমি তো বলি না, মহারাষ্ট্রের সংকট এখানে তখন সেই বিষয়টা 3,84,000 কোটি টাকা দাঁড়িয়েছে। আমি বলছি ভালোটা কি নিয়ে যাচ্ছে, বরং জিএসটি করে রাজ্যে 10,000 কোটি টাকা আয় বাড়বে, তার যে ঘাটতি সেখানে কিছুটা হলেও তার সাশ্রয় হবে। এবং আরও একটা কথা, জোটের মধ্যে আপনি বলছেন যে নিশ্চয়ই আপনি 98-এর যে জোট, সেটা আজকে কোন জায়গায় পরিণতি অন্যরকম। কংগ্রেসের থেকে উদ্ভব যার হয়েছে, আজকে উদ্ধব ঠাকরের কাছে যেতে পারেন, কিন্তু কংগ্রেসের থেকে যার উদ্ভব, তাহলে যার উদ্ভব তার সঙ্গে তার সমীকরণটা কিভাবে তার ডাইমেনশনটা প্রতিমুহূর্তে পাল্টে গেছে। ভয় পাওয়ার কথা, কারণ কংগ্রেস থেকে জন্ম হয়ে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যে যে জায়গায় পৌঁছেছে, এককভাবে লড়াই করার পরেও তার ভোটটাকে বিজেপি ডাবল করতে পেরেছে, এটা ভয়ের কোনো বিষয় নয়। এই কেমিস্ট্রিটা বারবার পাল্টাতে পারে, কিন্তু তার জন্য মহারাষ্ট্রে কি হবে? শিবসেনা সরে গেলে কি হবে? মহারাষ্ট্রে শিবসেনা বই চাপাচ্ছে, মহারাষ্ট্রে শিবসেনার মন্ত্রীদের নাম করে বই চাপাচ্ছে। মহারাষ্ট্রে কে আসবে? তার মানে কি দুর্নীতি আছে? তো না, রাজ্য স্তরে দুর্নীতি আছে, যেটা দেবজিৎ বলল যে রাজ্য স্তরে আমি ঠিক এইখানে আমাদের রাজ্যের প্রেক্ষিতে আসবো। আজকে অ্যালিগেশনের কথাই, আজকে বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় একের পর এক ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন। কি বলেছেন দেখুন। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। যুযুধান তৃণমূল ও বিজেপি, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল, সবকিছু জেনেও নিষ্ক্রিয় থাকছে পুলিশ প্রশাসন। এই অভিযোগে বৃহস্পতিবার ক্যানিংয়ে থানা ঘেরাও করতে আসেন কৈলাস বিজয়বর্গীয়। বক্তব্যের শুরু থেকে শেষ নিশানায় ছিল তৃণমূল সরকার। लॉर्ड केनिन के नाम से ये विधानसभा है। अंग्रेज चले गए, किंतु अंग्रेजियत शायद यहां से नहीं गई, वो तानाशाही यहां से नहीं गई है। यहां प्रजातंत्र नहीं है, यहां आम आदमी गुलामी की जिंदगी जी रहा है। मुझे पता लगा कि कोलकाता यूनिवर्सिटी ममता जी को डिलीट की उपाधि दे रही। कहां रविन्द्रनाथ टैगोर को कलकत्ता यूनिवर्सिटी ने डिलीट की उपाधि दी, और कहां ममता जी को डिलीट की उपाधि दे रहे हैं। कहां राजा भोज और कहां गंगू तेली। थाने आज टीएमसी के कार्यालय बन गए। मैं प्रशासन को भी चेतावनी देना चाहता हूं,
आप इस गलतफहमी में मत रहना कि यहाँ पर हमेशा टीएमसी की सरकार रहेगी। ये टीएमसी के गुंडे जिनके भरोसे आप प्रशासन चला रहे हो ना, जब हमारी सरकार आएगी तो हमारे जूते चाटेंगे, जूते। आप देख लीजिए, उत्तर प्रदेश में बहुत गुंडागिर्दी चलती थी। उत्तर प्रदेश से सारे गुंडे उत्तर प्रदेश छोड़कर भाग गए। আক্রমণের জবাব কটাক্ষে দিয়েছে তৃণমূল। কলসি বাজে বেশি, গণতন্ত্র আছে বলেই তো এতগুলো কথা বলতে পারছেন। সুতরাং এরা এসে বলছে মাঝে মধ্যে এদের আসতে দাও। 12 লক্ষ কেন 12,000ও লোক আছে বলে আমার মনে হয় না। সুতরাং তাদের আত্মসন্তুষ্টিতে আছে যে তাদের সদস্য সংখ্যা বেড়েছে, অথচ গণতন্ত্র নেই। এই দুটোর মধ্যে তো একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল মহাসচিবের এই আক্রমণের পরই এই প্রথম সরাসরি তার উদ্দেশ্যে সিবিআই নিয়ে হুমকি দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। इन्होंने तो एक चिटफंड कंपनी को प्रमोट किया है, उसका वीडियो ही मेरे पास है। आने वाले समय में वो भी सीबीआई के पास पहुंचेगा। जब उस कंपनी की जांच होगी उस वक्त मैं सीबीआई को सारे दस्तावेज पेश करूंगा जो पार्थो चटर्जी ने गरीबों का पैसा हजम किया है। যদিও এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেবনানন্দা, একটা জিনিস দুর্ভাগ্যের যে ক্রমশ ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর সম্পর্কে মানুষের যা ধারণা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে, সেটা কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, এই অভিযোগ কিন্তু বারবার উঠছে। এবং আজকেই বিজেপি নেতারা অভিযোগ করছেন যে রাজ্যের সিআইডি রূপা গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার নাকি প্রস্তুতি করছে শিশু পাচার কাণ্ডে। আবার সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন বলছেন কৈলাস বিজয়বর্গীয়। মানে আমি বলছি, কার্যত হুমকি দিচ্ছেন। কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি এই কথা বলেন, তাহলে তো আবার তৃণমূল যে কোনো কেউ বলবেন যে কেন্দ্রের এজেন্সির পক্ষপাত অত্যন্ত স্বাভাবিক। না, একটু আগে আরও দেখালেন মানুষ বাংলায় স্বৈরতন্ত্রের শাসন, মানুষ পরাধীন। জন স্টুয়ার্ট মিল, বিখ্যাত দার্শনিক এবং যিনি সমাজবিজ্ঞানী, তিনি তার অন লিবার্টি নামক গ্রন্থে লিখেছেন, অন লিবার্টি, ডেসপটিজম ইজ দ্য লেজিটিমেট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডিলিং উইথ বারবারিয়ান্স। তার মানে স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাচার এমন একটা ব্যবস্থা যেখানে মানে হিংসা এবং বর্বরতা সরকারিভাবে বৈধ করা হয়। আজকে কেন্দ্রে রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, গণতান্ত্রিক শাসন, তারপরে সব কিছু মানে মানুষের মৌলিক অধিকার সবকিছু দলিল। একজন পুজোর অধিকার কেড়ে নিয়েছে, পুজোর অধিকার কেড়ে নিয়েছে, আজকে বিসর্জনের অধিকার কেড়ে নিয়েছে, আজকে দেখুন পুজোর অধিকার কেড়ে নিয়েছে, মৌলিক অধিকারের মধ্যে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আজকে যিনি আজকে বলছেন তার নামে শিশু পাচার চক্রের, তার নামে তিনি নিজে কেন আসছেন না? সে তদন্তের আগে পশ্চিমবঙ্গে নারদা সারদা, তিনি কেন তদন্তের মধ্যে আসছেন না? তাকে তো নোটিশ পাঠানো হয়েছিল, তিনি কখনো তদন্তে নিজে পরিচ্ছন্ন হন। আমার নিজের আগে শুধু তাই নয়, ওনার সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করতে চাইছেন সিআইডি। প্রস্তুতি শুরু হয়েছে, দেখুন। শিশু পাচার কাণ্ডের তদন্তে বিজেপির এই দুই নেতানেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আবার আটঘাট বাঁধছে সিআইডি। তদন্তকারী সংস্থার সূত্রে অন্তত এমনটাই দাবি। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে নোটিশ পাঠিয়েছিল সিআইডি, কিন্তু তিনি সিআইডির সামনে হাজির হননি। উল্টে নোটিশকে চ্যালেঞ্জ করে যান মধ্যপ্রদেশ হাইকোর্টে। আদালত তাঁর হাজিরার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে 6 নভেম্বর। সিআইডি সূত্রে দাবি, এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে গিয়ে এই স্থগিতাদেশ খারিজের আর্জি জানাবে তারা, যাতে শিশু পাচার কাণ্ডে টিম অমিত শাহের সদস্য কৈলাস বিজয়বর্গীয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়। अच्छा करे ना, मैं तो न्यायपालिका पे और कानून पे विश्वास रखता हूँ। मुझे विश्वास है भारत के संविधान पे, मुझे विश्वास है कानून पे, मुझे विश्वास है न्यायपालिका पे। हम लड़ेंगे, उसमें कोई तारीफ नहीं, सरकार को जाना चाहिए। কৈলাসের পাশাপাশি সিআইডি নজরে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও।
জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী জুহি চৌধুরী, যার সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। জলপাইগুড়িতে যে হোমের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ ওঠে, তার কর্ণধার চন্দনা চক্রবর্তীও জেরার মুখে রূপার নাম বলেন বলে চার্জশিটে দাবি করা হয়। ইতিমধ্যেই রূপা গঙ্গোপাধ্যায়কে একবার তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি অফিসাররা। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই নোটিশ পাঠানো হবে বলে সিআইডি সূত্রে দাবি। করছে না তো, প্রবলেম হচ্ছে করছে না। আমার বারবার মনে হচ্ছে যে এই যে মিথ্যে কেসগুলো জড়িয়ে রেখেছে, সেটা শেষ করুক তাড়াতাড়ি, ডাকুক তাড়াতাড়ি, বারবার তো বলছি। শিশু পাচার কাণ্ডের পাশাপাশি ঋতব্রত কাণ্ডের তদন্ত সমান তালে চালিয়ে যাচ্ছে সিআইডি। বুধবারের পর বৃহস্পতিবারও বহিষ্কৃত সিপিএম সাংসদের বান্ধবী দুর্বা সেনকে ফের জিজ্ঞাসাবাদ করে তারা। সূত্রের দাবি, ঋতব্রতকে নিয়ে প্রশ্নের মুখে এদিন দুর্বা বারবার কেঁদে ফেলেন। কোনো প্রশ্নেরই সদুত্তর দেননি তিনি। ক্যামেরার সামনেও তিনি কিছুই বলতে চাননি। ব্যাপারগুলো নিয়ে ওনারাই বলতে পারবেন। ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগকারী নম্রতা দত্তকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে মুকুল রায়ের ঘনিষ্ঠ অর্চনা মজুমদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার নিজাম প্যালেসে গিয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে রাজনীতিটা ক্রমশ কিন্তু ডাকাডাকির রাজনীতি হয়ে যাচ্ছে। সিআইডি কজনকে ডাকবে, সিবিআই কজনকে ডাকবে, মানে এরপর কি আপনি বলছেন যে গড়ের মাঠে দুপাশে দাঁড়িয়ে সবাই ডাকবে? সিবিআই, ইডি, তারপরে মানে রায়কর দপ্তর ডাকলে ওরে বাবা, সিআইডি কেন ডাকলো? তার মানে কি? আমার প্রশ্নটা হচ্ছে সবকিছু কেন্দ্রীয় সরকার, না আমার চারজন অধ্যাপকের প্যানেল ডিলিট নিয়ে কিছু বলুন, ডিলিট নিয়ে কিছু বলুন, চারজন অধ্যাপকের ডিলিট নিয়ে কিছু বলুন, সিআইডি ডাকলে ওটা মিথ্যা, ডিলিট নিয়ে কিছু বলুন। না সিআইডি ডাকলে ওটা মিথ্যা। আরে মুখোশ কটা, মুখ আর মুখোশ আলাদা নয়। সিআইডি একটু আগের উপর ওটা মিথ্যা কেস, আর মিথ্যা কেস আগে মিথ্যা থেকে আমরা যেতে চাইছি। রূপাজি বলছেন সেটা বলুন, যে আমাকে ডাকুক। রূপাজি বলছেন আমাকে ডাকুক, ডাকছে না কেন? আপনারা বলছেন ডাকছে কেন? দুটোর মধ্যে ফারাক আছে। রূপা গাঙ্গুলি বলছেন আমাকে ডাকুক, শেষ করুক, দেরি করছে কেন? আপনারা বলছেন ডাকছে কেন? আমরা বলছি ডাকুক, একজন করে ডাকছে, সময় না, ডাকছে না কেন? আমরা তো ডাকুন, কোথায় ডাকেছে? ডাকার প্রস্তুতি নিচ্ছে, ডাকেনি, প্রস্তুতি না, ডাকেনি। আরে বাবা, আমরা তো ডাক যেতে চাইছি। কি বলছেন? আমি আপনাকে বলছি, তাহলে যেতেই পারেন, তাহলে স্টে অর্ডার নেওয়ার প্রয়োজন নেই। নিশ্চয়ই আমার কথা তদন্তটা হোক। আরে রাজ্যের পয়সা, ট্যাক্সের পয়সা, এক্সচেঞ্জের পয়সা ব্যয় করে সুপ্রিম কোর্টে মামলা করছেন সিআইডির বিরুদ্ধে, সিবিআই এর বিরুদ্ধে। সেটা তো অন্যায় নয়, ব্যক্তিগতভাবে কেউ যাবে না, সেটা অন্যায় নয়। এই সাহসটা তাহলে অন্যায় নয়, সেটা কি হচ্ছে সে প্রসঙ্গে আসবো। তার আগে দ্রুত একবার দেখে নি মুকুল রায় এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন, বিজেপির দিকে কতটা তার যাওয়ার সম্ভাবনা এবং কবে যোগ দেওয়ার সম্ভাবনা, আদৌ যোগ দিচ্ছেন কিনা, এতগুলো প্রশ্ন। তার মাঝে কৈলাস বিজয়বর্গীয় আজকে তার সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে জল্পনা আরো বাড়িয়ে দেবে। কি বলেছেন দেখাবো। আমি এখন কিচ্ছু ভাবিনি, এখন ছুটি কাটাবো। এই ছুটির মেয়াদ 1 মাস হতে চলল। এখনো মুকুল রায় দিল্লিতে। তার বিজেপিতে যোগদান নিয়ে যে জল্পনা চলছিল তা এখনো বাস্তব হয়নি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি মুকুল রায়ের বিজেপিতে যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে? মুকুল রায়ের পক্ষ থেকে একটা প্রপোজালও এসছে। পার্টি এই বিষয়ে ভাবনা চিন্তা করছে যে তাকে নেওয়া উচিত হবে কিনা, নিলে কিভাবে নেওয়া উচিত। আমাদের তরফ থেকে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু পারিপার্শ্বিক জায়গা থেকে তাড়াহুড়োটা বেশি। সূত্রের খবর, মুকুল রায়কে দলে নেওয়ার প্রশ্নে রাজ্য বিজেপি নেতৃত্বেরই একাংশের অনীহা রয়েছে। আর এই অনীহার কারণ হিসেবে ওই নেতাদের কেউ বলছেন, মুকুল রায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসাজশ করে বিজেপিতে ঢুকতে চাইছে না, তার নিশ্চয়তা কোথায়? এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে রাহুল সিংহের গলায়। পার্টিতে যদি একটা মতই সবসময় চলে, তার নাম তৃণমূল কংগ্রেস পার্টি, কিন্তু আমাদের পার্টিটা সেরকম নয়। সেই কারণে মত বিনিময়, মত বিরোধিতা নয়। তৃণমূলের সঙ্গে সম্পর্ক চোকানোর দিনই সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ক্লিনচিট দেন মুকুল। Do you mean to say all this Narada and Sharada scam, can anything happen in Trinamool Congress
which Mamata Banerjee does not know. I think she does not know. মুকুলের এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া আসে রাজ্য বিজেপি থেকে। মুকুল রায় ক্লিন চিট দেওয়ার কে? মুকুল রায়কে বা ক্লিন চিট কে দিয়েছে? ক্লিন চিট দেবে সিবিআই বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। বিতর্কের জেরে পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন মুকুল রায়। I am not giving any clean sheet to anybody. কিন্তু রাজ্য বিজেপির একাংশ এই সাফাই মানতে রাজি নন। উল্টে তাদের প্রশ্ন, একসময় ভাগ মুকুল ভাগ বলে স্লোগান দিয়ে এখন সেই মুকুলকে দলে নিলে মানুষ কি ভাববে? 2015 में भाग मुकुल भाग। এই সিদ্ধার্থনাথ সিংহই সম্প্রতি কলকাতায় এসে বলেন, মুকুল রায়ের মতো বড় স্ট্র্যাটেজিস্ট দলে এলে লাভ হবে এমনটা আমি বিশ্বাস করি না, কারণ অমিত শাহর মতো স্ট্র্যাটেজিস্ট কেউ নেই। 2014 সালের লোকসভা নির্বাচনে বলা হয়েছিল প্রশান্ত কিশোরের জন্যই আমরা জিতেছি, তারপর ওকে আমরা ছেড়ে দিই। উত্তরপ্রদেশে আমাদের বিরুদ্ধে কাজ করলেন প্রশান্ত কিশোর, আমরা বিপুল সাফল্য পেলাম। সুতরাং স্ট্র্যাটেজিস্ট নয়, দরকার সংগঠনের। যদিও বর্তমানে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় আবার মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন। आपके एक सहयोगी मुकुल राय, उनकी संगठन क्षमता के माध्यम से आप मुख्यमंत्री बनी। अब मुकुल राय जी को छोड़ना पड़ा, ऐसी परिस्थिति आपने दायी कर दी। आप किसकी हैं ये तो बताइए। जो आपका साथ देता है आप उसको खत्म करने की सोचते हैं। তৃণমূল বলছে এমন মন্তব্যের কি আর কোনো উত্তর হতে পারে? এ নিয়ে কোনো কথা বলবো না। তৃণমূল সূত্রে বক্তব্য, গত এক বছরে মুকুলের সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার পর যে কটি ভোট হয়েছে তাতে তৃণমূলের ভোট বেড়েছে বই কমেনি। কোচবিহার এবং তমলুক 2 লোকসভা উপনির্বাচনে ভোট বাড়িয়েছে তৃণমূল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তো বিরোধীদের জমানত জব্দ হয়েছে। মে মাসে সমতল ও পাহাড় মিলিয়ে যে 7টি পুরসভায় ভোট হয় তার মধ্যেও 4টিতেই জয়ী হয় তৃণমূল। অগস্টে 7টি পুরসভার ভোটে 7টিতেই জয়ী হয় তৃণমূল। তাই আপাতত মুকুলের ছুটি কবে শেষ হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার একটু বক্তব্য দেবজিৎ একটুই বললে একটাই পোস্ট আর বাকিগুলো ল্যাম্প পোস্ট। একটু আগে বিজয়বুড়ির সাংগঠনিক না না, তার মানে কি একটাই পোস্ট, বাকি যদি ল্যাম্প পোস্ট হয় তাহলে কি মূল্য আছে? আজকে মুকুল রায়ের কি মূল্য? মূল শোনো, 294টি আসলে মমতা ব্যানার্জির জন্য জয়। আমি দুটো কথা খালি বলতে চাই যে বারবার ধরে এই প্রসঙ্গগুলো উঠছে না। একটু আগে কৈলাস বিজয় বললেন যে ইউপি থেকে গুন্ডাগর্দিরা চলে গেছে, গুন্ডাগর্দা ভয় চলে গেছে। ইউপি সিএম এর ব্যক্তিগত বাহিনী আছে, ওখানকার যে যুবা বাহিনী, হিন্দু যুবা বাহিনী, সেই যুবা বাহিনী ব্যক্তিগত রক্ষী, তারা সারা মানে রাজ্যের সমস্ত গুন্ডাগর্দির দায়িত্ব তারা নিয়েছে। আর সব থেকে আশ্চর্যজনক দেখলাম, আজকে আমি কৈলাস বিজয়পুরের বক্তব্যটা শুনছিলাম, বারবার উনি এটা প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন যে ক্যানিং একটা প্রত্যন্ত একটা ছোট জায়গা, তার মতো একটা কেন্দ্রীয় স্তরের নেতা সেখানে গেছে, প্রচুর মানুষ নাকি অবাক হয়ে গেছে যে এত বড় একজন নেতা তিনি ওই ক্যানিং এর মতো একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেন। এটা যে মানে বাংলার এবং ওই ক্যানিং অঞ্চলে বসবাসকারী মানুষ, আমি ওই সবাই ছিলাম, উনি বলেন এরকম অপমান করলেন, বিরোধিতা করছি না না, বিরোধিতা আমি করছি এখানে, আমি ওই মঞ্চে ছিলাম, কৈলাসজির পেছনে বসেছিলাম, পেছনে সারি শব্দ এরকম কথা কৈলাসজি বলেছেন, এই যে কথাটা উনি বললেন না গরম কাটছে, দেখেন কৈলাসজি এরকম কথা বলেছেন, দেখেন আপনাদের কৈলাসজি এরকম কথা বলেছেন, প্লিজ দেখতে আগ্রহী। কেউ কি আপনাদের দুজনের মধ্যে ক্যানিং এর টিকিট পেতে? সেটা কোনো কথা না, কিন্তু আমার দলের নেতার মুখে একটা কথা বসিয়ে দিচ্ছে, সেটা আমাকে মানতে হবে। এখানে বসে পয়েন্ট নোটেড, এটা আমাকে বসে মানতে হবে। আমি বলতে গেলাম, ঠিক আছে, একদম পয়েন্ট নোটেড। দেবজিৎ ডিনাই করছে। মহিদুল, আমি এইখানে একটা বাক্যে আসি, সেটা হচ্ছে মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন না, একদমই বা আমি আরো ব্রডার দিকে নিয়ে যাচ্ছি, অমিত শাহের সাংগঠনিক দক্ষতার জন্য নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হয়েছেন, মানে এটা কি এইভাবে বলা যায়? না দেখুন, এইভাবে একদমই বলা যায় না। অর্থ 2-2-4 হয় না রাজনীতিতে। সেটা হলো যে
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন তার পিছনে একটা দীর্ঘ আন্দোলনের ইতিহাস ছিল, এবং বিশেষ করে 20 বছরের ওনার আন্দোলন। আপনি যদি দেখেন, আপনি 1990-এর দশকের একদম শুরু থেকে, তার আগে উনি যখন যুব কংগ্রেস ছিলেন, 70-এর দশকে রাজনীতি করতেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির এক্সপেন্সের যে ইতিহাসটা, সেটা যতটা বড়, মুকুল রায়ের তো অনেক কম। মুকুল রায় 98 সালের আগে কি করতেন সেটা তো একটা মানে প্রশ্নচিহ্ন আছে। এবং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক একটা রাজনীতি করতেন দীর্ঘ আন্দোলনের সঙ্গে যুক্ত। মানে এই মন্তব্যটার মানে কিন্তু হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মুকুল রায় চাইলে XYZ কাউকেও ক্ষমতা আনতে পারতেন। না, আমি সেটাই ভাবছি। সেটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য নয়, তবে উনি যদি এটা বিশ্বাস করেন, মানে কৈলাস বিজয়বর্গীয় যদি বিশ্বাস করেন, তাহলে মুকুল রায় বিজেপিতে যাওয়ার পথটা মসৃণতর হতো। এবং কৈলাস বিজয়বর্গীয় তখন বাংলার হয়তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবতে পারেন। হ্যাঁ, মানে মুকুল রায়কে দিয়ে আর কি, হোয়াটএভার। কিন্তু উনি যে উনি ইউপিতে, হ্যাঁ, মানে বাংলার বাসিন্দা না হয়েও বাংলার মুখ্যমন্ত্রী হতেই, মানে অনেকে তো ভাবতেই পারি, ইমাজিনেশন, অ্যাসপিরেশনের তো কোনো শেষ। এই বাংলা যদি ডিলিট পেতে পারে, না না ঠিকই, না না এইরকম ভাবায় তাহলে সবকিছুই পারে। যদি লোকে পেতে পারে তাহলে এটাও পারে না, সবকিছু কেন পাবে না? কেন পাবে না? আজ অবধি কোনোদিন এরকম হয়নি, আজ অবধি হয়নি। আমাকে শুধু দেখান। না না, আমি তো করবি তো। লেখা আনিনি কন্যাশ্রীর মতো যে প্রকল্প, আজকে সারা বিশ্ব করেছে, উনি পেতে পারেন না? অদ্ভুত। তুমি ক্রিটিসাইজ করছো একটু। সঙ্গে দলের দূরত্ব হওয়ার পরে যে কটা নির্বাচন হয়েছে কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে। না, অ্যাবসলিউটলি। তার কারণ আরেকটা জিনিস দেখুন, সাবস্টেন্টিভ পার্টে আসি, মানে জোকস ব্যাপার আর কি। জোকস গুলোকে তো সিরিয়াসলি নেবেন না, কিন্তু জোকস সেটা হলো যে মুকুল রায়কে একদিকে ইডি ডাকছে, সারদা এবং নারদা দুটো ক্ষেত্রেই তাকে সিবিআই ডাকছে, কিংবা ডাকার কথা আবার ভবিষ্যতে ভাবছে। এহেন একটা নেতা যে দুর্নীতির এরকম একটা বড় বড় তার অভিযোগ আছে, এবং আপনাদের স্টুডিও তো প্রচুরবার আলোচনা হয়েছে, প্রচুরবার দেখানো হয়েছে, এবং অনেক মানুষ জানেনও যে কি ধরনের ভাবে তিনি জড়িয়েছিলেন সারদা এবং এরকম একটা টেন্টেড লিডার, দেবজিৎ পঙ্কজ দ্বারাই বহুবার বলেছেন। না, এক্স্যাক্টলি, না, এরকম একটা টেন্টেড লিডারকে বিজেপি যদি নেয়, তাহলে বিজেপির প্রসপেক্ট এই রাজ্যে কতটা, সেইটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যে একটা বড় ইন্ট্রোস্পেকশন দরকার। কারণ আপনি একদিকে বলবেন যে আমি দুর্নীতি মুক্ত ভারতবর্ষ চাই, তারপরে আবার হচ্ছে আপনি মুকুল রায়ের মতো একটা লোককে বিজেপিতে নেবেন, কিংবা নেওয়ার কথা ভাববেন। আচ্ছা, তারপর শিবসেনা এইদিকে যে কথাগুলো বলছে, বিজেপি যে নিজস্ব একটা ইমেজ, সেই ইমেজটা তো মানে চুরমার হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যে ডাহা মিথ্যে কথাগুলো বলা হচ্ছে, যে উত্তরপ্রদেশে নাকি কোনো গুন্ডামস্তান সব চলে গেছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম যে বিদেশি দুজন নাগরিক, তাদের বিরুদ্ধে যে ধরনের আর কি মার হয়েছে ওখানটায়, তা সেটা কোন রোমিও অ্যান্টি রোমিও স্কোয়াডরা করেছে, সেটা তো অবশ্যই একটা তদন্ত হওয়া উচিত। তবে আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যে ন্যারেটিভটা যেটা চেঞ্জ হয়ে শিবসেনার এর মধ্যে থেকেও আসছে, যে দেখুন এই যে রাজ্য লেভেলের যে দুর্নীতিগুলো, একটা ন্যাশনাল লেভেলে দুর্নীতি হয় এবং রাজ্য লেভেলের দুর্নীতিগুলো হয়, এবং লোকসভার যে নির্বাচন কিন্তু সেটা যেমন ন্যাশনাল ইস্যু যেমন থাকে, কিন্তু রাজ্য ভিত্তিক বড় বড় ইস্যু কিন্তু থাকে, কারণ রাজ্যগুলোর পারফরমেন্সগুলো অ্যাডাপ্ট করে একটা 2009 লোকসভা নির্বাচনে বারবার এই প্রশ্ন উঠেছিল যে লোকসভার নির্বাচন, তখন সিপিএম দ্বারা সেই মুহূর্তে ক্ষমতায় বলেছিল লোকসভা নির্বাচন মানুষ কেন সিঙ্গুর নন্দীগ্রাম থেকে ভোট দেবে। রাজ্য ভিত্তিক একটা উনি যেটা বললেন যে উত্তরপ্রদেশে যেখানে বিদেশিরা আক্রান্ত হয়েছে, যে দুজনকে ধরা হয়েছে তারা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত, এবং ওই অঞ্চলে আমি নিজে ঘুরেছি। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মহিলাদের বিরুদ্ধে কারা টন্ট করে, সেখানে কি কি ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের হচ্ছে অভিযোগগুলো ছিল বেনারসের মধ্যে, এইটা কারা করছে? যোগী আদিত্যনাথ করছে না। দেখুন, আমি আলোচনাটা যেখান থেকে শুরু হচ্ছিল সেখানে যেতে চেয়েছি। সেটা আজকে কিন্তু উদ্ধব ঠাকরের সাথে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, অন্তত রাজনীতি বিশ্লেষক হিসাবে। কেন? তার কারণটা হলো যে আমরা যদি গত একটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি দেখি, তাহলে ভার্চুয়ালি মোদি বিরোধী একটা স্পষ্ট অবস্থান,
এবং সর্বভারতীয় স্তরে তিনি মোদী বিরোধী একটা আন্দোলন নিয়েও যাবার চেষ্টা করছেন। তারই পার্ট হিসাবে তিনি বিভিন্ন জায়গায় সভা করেছেন। আজকে কিন্তু উদ্ধব ঠাকরের সাথে যে বৈঠকটা করলেন, বৃহত্তমভাবে আমি দেখতে চাইছি যে মোদী বিরোধী যে মঞ্চ তৈরি করবার তার উদ্যোগ হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির দুটো বৈশিষ্ট্য, একটা হলো সর্বাত্মক বিরোধিতা, আরেকটা হলো ইনক্লুশন পলিটিক্স, মানে অন্তর্ভুক্ত করো। এটা মানে উনি যখন পশ্চিমবাংলার রাজনীতি করেছেন তখনও তাই করেছেন। বামেদের বিরুদ্ধে যখন বিরোধিতা করেছেন তখন বামেদেরই আবার শরিকদের সঙ্গে নিয়ে ইনক্লুশন করেছেন, অর্থাৎ আরএসপি কে সঙ্গে নিয়েছেন, সুভাষ চক্রবর্তীকে নিয়েছেন, সমীর বন্দ্যোপাধ্যায়কে নিয়েছেন, মানে এসইউসি কে নিয়েছেন। দক্ষিণ 24 পরগনায় যখন এসইউসি বা আরএসপি সবার আগে প্রতিবাদ, এখানে উদ্ধব ঠাকরেকে সাথে বৈঠকটা সচেতনভাবে উনি করেছেন, যাতে করে পরিষ্কার একটা বার্তা দেওয়া যায় নরেন্দ্র মোদীকে যে তোমার যে জোট পার্টনার এবং সবচেয়ে পুরনো জোট পার্টনার তাকে আমার নেবার সুযোগ আছে। অন্যদিকে উদ্ধব ঠাকরে কিন্তু কোণঠাসা, মানে যদি মহারাষ্ট্রের রাজনীতি দেখেন বিজেপি এখন মেইন পার্টনার, এবং বলা যায় যে শিবসেনা ক্রমশ জুনিয়র পার্টনার হচ্ছে। কেন্দ্রীয় রাজনীতিতেও কিন্তু মানে আগে যেরকম প্রতাপ ছিল সেই প্রতাপ কিন্তু এখন আর মানে শিবসেনা নেই। ফলে কোণঠাসা শিবসেনা, এবং মুম্বাই ইলেকশনেও তার প্রতিফলন আমরা দেখলাম, বা মিউনিসিপ্যালিটি ইলেকশনগুলোতেও। ফলে এখানে একটা কিন্তু উদ্ধব ঠাকরেও বার্তা দিতে চাইছেন। আপনি যদি দেখেন একেবারে শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন থেকে আলাদা, মানে সরাসরি তিনি এনডিএ প্রার্থীর বাইরে ভোট দেবেন বলে জানিয়েছিলেন। তারপরে একাধিক ইস্যুতে কিন্তু তিনি সরাসরি এনডিএ বিরোধিতা করেছে, ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় হলো মোদী বিরোধী প্রধান মুখ। তার সাথে বৈঠক করার মধ্য দিয়ে কিন্তু মোদীর কাছে একটা বার্তা দেওয়া যে প্রয়োজনে বৃহত্তম বিরোধী রাজনীতিতেও আমি সামিল হতে পারি, অর্থাৎ একটা চাপের রাজনীতি। কিন্তু আমি যেটা ইম্পর্টেন্ট আমার কাছে নোট, সেটা হলো যে আজকে উদ্ধব ঠাকরে যে মানে শিবসেনা প্রধান, তিনি শিবসেনা কোন দল? একেবারে পরিষ্কার সবচেয়ে ভারতবর্ষের কমিউনাল দলগুলোর মধ্যে সবচেয়ে বড় তকমা, যার বিরুদ্ধে মুসলমান বিদ্বেষের সরাসরি অভিযোগ আছে, রায়টের অভিযোগ আছে। এইরকম একটা দলের প্রধানের সাথে আপনি যে ফ্রেমওয়ার্ক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবিটা তুলে ফেললো, এই ছবিটা আগামী দিনে আপনার সর্বনাশ করবে না তো? আপনি রাজ্য রাজনীতিতে কম মান বলবেন যে আমি ধর্মনিরপেক্ষ, মহারাষ্ট্রে গিয়ে কমিউনাল পলিটিক্যাল পার্টির সাথে মিট করবেন, রাজ্যে আপনার একটা অবস্থান থাকবে ধর্মনিরপেক্ষতায়, আর মহারাষ্ট্রে গিয়ে আরেক রকম একটা অবস্থান থাকবে কমিউনাল পলিটিক্যাল পার্টির প্রধানের সাথে বৈঠক করা। এটা দ্বিচারিতা ছাড়া আমার কাছে অন্য কিছু না। ভূমিকা পালন করবেন না। এখানে আমি একটা অ্যাড করব, একদম বিশদবাবু সঠিকই বলেছেন যে এখানে এক ধরনের মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কন্ট্রাডিকশন আমরা সামনে চলে আসে, সেটা একটা। কিন্তু উল্টো দিকে যখন শিবসেনার পলিটিক্সের মূল যে বিষয়টা ছিল একেবারে অ্যাপার্ট ফ্রম অ্যান্টি মুসলিম, মারাঠি যারা নয়, বিশেষ করে উত্তর ভারতের যারা বাসিন্দা, তাদের বিরুদ্ধে এক ধরনের রাজনীতি, এই ফ্রেমওয়ার্কটা কি তৃণমূল আগামী দিনে করতে চলেছে? যে অবাঙালি খেদা এই ধরনের, এটা করলে কিন্তু মুশকিল, এটা একটা গন্ডগোল। আমি এটার সঙ্গে এই বক্তব্যটার সঙ্গে একমত হতে পারছি না। কারণ যদি সামগ্রিকভাবে আপনি ভাবেন তাহলে তো সব থেকে বেশি দিন শিবসেনা কাদের সঙ্গে চলেছে? বিজেপির সঙ্গে। 28 বছরের তাদের সম্পর্ক, এবং বিজেপির বিরুদ্ধে কমিউনাল পার্টি বলে অভিযোগ আছে, তারা অস্বীকার করে এটা। তাহলে বিজেপিকেই প্রথম জবাব দিতে হবে যে শিবসেনা কমিউনাল কি কমিউনাল নয়। আমার কাছে যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের পলিটিক্সে যে কথাটা বিশ্বনাথ বলেছেন, এটা সঠিকই বলেছেন যে মহারাষ্ট্রের পলিটিক্সে আগে যিনি ফার্স্ট পার্টি ছিলেন তিনি কিন্তু ক্রমশ সেকেন্ড পার্টি হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনি উড়িষ্যা এবং বিহারের পলিটিক্সেও দেখবেন। বিহারে যে নীতিশ কুমার জোট ছেড়ে, বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন একটা সময়ের জন্য, আবার নির্বাচনের পর তিনি জোটে যোগদান করেছেন, কিন্তু অন্তত এইটা করেছেন যে 19 সালের নির্বাচনটা উনি দেখবেন। 19 সালের নির্বাচনে কি ফল হয় তারপরে নীতিশ কুমার অন্যরকম ফল দেবেন। কারণ নীতিশ কুমারের মধ্যে এই ভয়টা ছিল যে এই যে সেকেন্ড পার্টনার থাকতে থাকতে বিজেপি না প্রথম পার্টনার হয়ে যায়। এটা কিন্তু একই সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে প্রযোজ্য। ওখানেও এক সময় ওখানকার বিজেপির সঙ্গে যদি ফার্স্ট পার্টনার তাড়াতাড়ি হয়ে যায়, মমতা দিদি এই জন্য বেরিয়েছিলেন, এই জন্যই বেরিয়ে গেছিলেন সেই সময়। দ্রুত ক্ষমতায় বসতে হবে, তার জন্য আগে দেখেছিলেন। ক্ষমতা নিয়ে লড়াইয়ের পাশাপাশি এবার আসবো একেবারে আমার আপনার পকেটের বিষয়, ফিক্সড ডিপোজিটের সুদ কমলো। দেখুন,
2014 সালে এসবিআই এর 1 থেকে 3 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদ ছিল 9%। 2017 সালে এখন সেই সুদ কমে হয়েছে 6.25%। অর্থাৎ গত 3 বছরে ফিক্সড ডিপোজিটের সুদ কমেছে 2.75%। যারা শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি ভালোবাসেন না তাদের প্রিয় বিনিয়োগের জায়গা হলো ফিক্সড ডিপোজিট। কিন্তু তাতে যেভাবে সুদ কমতে কমতে তলানিতে ঠেকছে সেটা উদ্বেগের থেকে দুশ্চিন্তায় পরিণত হচ্ছে। যেমন অঞ্জলি পাল চৌধুরী কৃষি দপ্তরে চাকরি করতেন, 11 বছর আগে অবসর নিয়েছেন। তার মতো অনেকেরই মাথায় হাত, কারণ ফিক্সড ডিপোজিটের সুদের হার ফের 0.25% কমালো দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই। আমরা রিটায়ার করার পর আমাদের তো কোনো মাইনে বাড়ে না, আমাদের এই ফিক্সড ডিপোজিটের উপরেই চলতে হয়, আর পেনশনে পাওয়া যায়। কিন্তু বর্তমান বাজার দর যে হারে ঊর্ধ্বমুখী, তাতে সেখানে কোপ আপ করা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। অঞ্জলি প্রতীকী মাত্র। ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমায় একই রকম দুশ্চিন্তা গ্রাস করেছে আরও অনেককে। 7 থেকে 45 দিনের মেয়াদে যে ফিক্সড ডিপোজিটের সুদ ছিল 5.5%, সেটা কমে হলো 5.25%। 46 দিন থেকে 2 বছরের কম মেয়াদের বিভিন্ন এফডি সুদ ছিল 6.5%, এখন পাওয়া যাবে 6.25%। 2 বছর থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের বিভিন্ন এফডি সুদ ছিল 6.25%, কিন্তু এখন সেই হার কমে 6%। বয়স্ক মানুষদের চিন্তাও বাড়িয়েছে এসবিআই এর এই ঘোষণা। প্রবীণ নাগরিকরা আগে এফডিতে 7% সুদ পেতেন, এখন 6.75%। আমি যখন রিটায়ার করেছি তখন 9.5% ইন্টারেস্ট পেতাম, এখন 6.5 দাঁড়িয়েছি। এই 3% ইন্টারেস্ট একবারেই কমে গেছে। আমার আর্থিক দিক থেকে বেশ টেনে টুনে চালাতে হচ্ছে। তবে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিয়ে গৃহ ঋণের সুদের হার 0.05% কমিয়েছে এসবিআই। এর ফলে এবার থেকে এসবিআই এ গৃহ ঋণের সুদের হার 8.35% থেকে কমে দাঁড়ালো 8.3%। যদিও এতে সন্তুষ্ট নন অনেকেই। আমার তো সামনেই বিয়ে, তো আমি ফ্ল্যাট খোঁজা চলছে স্বভাবতভাবেই। আজকেই নেট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কাজের মাঝে যে এসবিআই লোন কমেছে, উইচ ইজ 0.05%। এটা কমা আর না কমার মধ্যে কোনো তফাৎ নেই, আর একটু কমলে ভালো হয়। বাড়ি ঋণের সুদের হার 8.75% থেকে কমে দাঁড়িয়েছে 8.7%। আমি নিজেও ভাবছিলাম কিছুদিন আগে গাড়ি কেনার কথা, তা মডেলও চুজ করেছিলাম। তারপর আজকে শুনলাম এসবিআই এরকম লোনের হার কমিয়েছে। সিট বেল্টের খরচটুকু বা সিট কভারের খরচটুকু হয়তো কমে যাবে, তো সেটা যদি লাভ হয় তাহলে লাভ, তবে এতে মারাত্মক উৎসাহিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞদের একাংশ বলছেন এসব করে আসলে নিজেদের মুনাফা বাড়াচ্ছে ব্যাংক। ফিক্সড ডিপোজিটের সুদটা ওরা কম দেবে, কিন্তু তার তুলনায় কিন্তু ওই হাউস লোন বা হোম লোন থেকে সুদটা বেশি পাবে। তাই এর থেকে মানে হচ্ছে যারা হাউস লোন নিচ্ছে বা কার লোন নিচ্ছে তাদের কতটা সুবিধা হবে এটা যতটা না ভাবা হচ্ছে, তার থেকে বেশি ভাবা হচ্ছে ব্যাংকের কতটা লাভ হবে। প্রতিনিয়ত হিসেব করে চলতে হয় সাধারণ মানুষকে। সেই হিসেব নিকেশ ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আরেকটি বস্তু যেটা প্রতিদিনের জীবনে আমার আপনার প্রত্যেকের লাগে, রান্নার গ্যাস। ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল 93 টাকা। আমি দেখছিলাম 2016 জুলাই থেকে এই এখন আমরা যখন কথা বলছি, রান্নার গ্যাসের দাম বেড়েছে 1-2 নয়, 19 বার। দেখুন, ফিক্সড ডিপোজিটের সুদে কোপ, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি। মধ্যবিত্তের জোড়া ধাক্কা। আয়ের রাস্তা যখন ক্রমশ সংকুচিত হচ্ছে, তখন ব্যয় বাড়ছে হু হু করে। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু 4 টাকা 60 পয়সা করে। ফলে কলকাতায় এখন ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হলো 498 টাকা 43 পয়সা। এর পাশাপাশি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে 93 টাকা। এর ফলে কলকাতায় এখন ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়ালো 759 টাকা 50 পয়সা। 10 লক্ষ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয়, তারা বছরে 12টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার পান। বছরে 12টির বেশি লাগলে বাজার দরে সিলিন্ডার কিনতে হয়। অর্থাৎ এখন যদি আপনার বার্ষিক আয় বছরে 10 লক্ষ টাকার কম হয় এবং আপনার বছরে 12টির বেশি সিলিন্ডার লাগে, তাহলে আপনাকে অতিরিক্ত সিলিন্ডার পিছু 759 টাকা দিতে হবে। যদিও মোদী সরকার ইতিমধ্যেই জানিয়েছে আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে রান্নার গ্যাসের ভর্তুকি পুরোটাই উঠে যাবে। তখন যতগুলোই সিলিন্ডার লাগুক, কিনতে হবে বাজার দরে।
যে হারে প্রতিদিন ক্রমশ যে হারে গ্যাসের দাম বেড়ে চলেছে, এটা তো একটা ভীষণই সাধারণ মধ্যবিত্তদের পক্ষে সংসার চালানোর ক্ষেত্রে খুবই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস তো নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। একটা সময় তো সরকার বলেছিল যে সাবসিডি ছেড়ে দেওয়ার জন্যে, তো সেই সময় যদি সাবসিডি ছেড়ে দেওয়া হতো তাহলে তো এখন তো আরও বেশি প্রবলেমেতে দাঁড়িয়ে যেতাম, যেই হারেতে প্রাইসটা হাইক হচ্ছে। 2016 জুলাই থেকে এ নিয়ে 19 বার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। একদিকে যেখানে ফিক্সড ডিপোজিটের সুদের হার কমছে, সেখানে সিলিন্ডারের এভাবে দাম বৃদ্ধি মধ্যবিত্তের পক্ষে যথেষ্ট চাপের বলে মত অর্থনীতিবিদদেরও। গ্যাসের দামটা যখন বাড়ছে, অন্যান্য জিনিসের দামও কিন্তু যে খুব কমছে তা কিন্তু না, বাড়ছেই। তো এটা খুব সুখবর নয়, সুদের হারটা কমে যাচ্ছে। তো এটাতে মানে মানুষের আয়টা কমছে কিন্তু মানুষের ব্যয়টা বাড়ছে। খেতে হবে তাই রান্নার গ্যাসও লাগবে, কিন্তু এভাবে সিলিন্ডারের দাম বাড়লে সংসারের বাজেট সামাল দেওয়া যাবে কিভাবে তা ভেবে কুল পাচ্ছেন না সাধারণ মানুষ। সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, এ তো আমার গঙ্গারাম মনে পড়ে যাচ্ছে যে 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। আমি বলছি যে আমি যতই অর্থনীতির অত্যন্ত ভালো জায়গায় আমরা থাকি বা খারাপ জায়গায় আমরা থাকি, আমি রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না, কিন্তু 2016 জুলাই থেকে আজ অবধি 19 বার কোনো জিনিসের দাম বাড়া, এটা কোনো অর্থনীতির পক্ষে কোনো সুস্থ লক্ষণ নয়। কিন্তু আমার প্রশ্নটা রাজনীতিক, যে রাজনৈতিক ঝুঁকিটা বর্তমান কেন্দ্রীয় সরকারের পক্ষে বেশি হয়ে যাচ্ছে না? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টা, কারণটা দেখুন, মানে যেভাবে প্রথমত উদার অর্থনীতি যেভাবে আপনি এনেছেন, তাতে এই ধরনের ইম্প্যাক্ট আসবে, এটাই স্বাভাবিক। এটা লেফটরা এক সময় বলতো, এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন। আপনি যখন সব কিছুই বাজারের হাতে ছেড়ে দিয়েছেন এবং তাতে বাজার সব কিছুই যে নিয়ন্ত্রণ করবে তার মতন করে, এবং তাতে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ধাক্কা খাবে, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যে প্রশ্নটা, যে সরকার এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারতো, যেটা আমরা ইউপিএ সরকার বা তার আগের যে সরকারগুলো ছিল তাদের সময় কি হয়নি? আমি একবার দেবজিতের ভিউটা নিয়ে নেব। দেবজিৎ, রাজনৈতিকভাবে ঝুঁকি হয়ে যাচ্ছে না বিরোধীদের? 19-এর অন্যতম বড় ইস্যু যদি এই চলতে থাকে, এখনো 19-এর দেরি আছে, কিন্তু এই মুহূর্তে বিরোধী দলগুলো রাস্তায় নামলো বলে। রাজনৈতিক ঝুঁকির জন্য একটা কোনো বড় লাভ কোনো পলিটিক্যাল পার্টি যদি না যায়, শুধু রাজনৈতিক ঝুঁকি নিয়ে যদি তোষণের দিকেই মুখ করে থাকে, মানুষ তোষণটা কার হচ্ছে না? বড় বড় কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনপিএ করে নন পারফরম্যান্স এটা কি বড় কোম্পানিগুলোকে হচ্ছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা বলুন, আজকে গ্যাসের মূল্যবৃদ্ধি সবার, আপনার আমার যারা নিম্ন মধ্যবিত্ত, আপনারা বলুন যে এই যে আমরা যেগুলো তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করছেন বা দেখতেও পাচ্ছি, দাবি নয়, এটা বাস্তব, কিন্তু কই তো আপনারা এই কথা তো বলেন না যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমরা এই পাশাপাশি যাদের হাতে কোনো রান্নার গ্যাস তো দূরস্থান কোনো কিছু ছিল না, তাদের কাছে লক্ষ লক্ষ লোকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বিনা পয়সায়। তাহলে কি ওই প্রান্তিক লোকগুলো কোনোদিন গ্যাস আপনার জন্য একই প্রশ্ন তো ওই লোকগুলোই করতে পারে। কালো টাকাগুলো হচ্ছে নিয়ে আসলে তো হতে পারে। প্রশ্ন করছেন প্রান্তিক লোকও তো সেই প্রশ্ন করতে পারে যে ভাই রান্নার গ্যাস কি শুধুমাত্র শহরে মধ্যবিত্তের জন্য বা উচ্চ মধ্যবিত্তের জন্য? রান্নার গ্যাস কি ওরা দেখতে পারে না? যারা কিনা বিপিএল এর নিচে বা বিপিএল, তাদেরকে তো আমরা দিচ্ছি। শুনুন, আপনি তাহলে সেগুলোকে কেন বলছেন? আপনি মূল ক্লাস কন্ট্রাডিকশনটা ভুলে দেওয়ার চেষ্টা করছেন। একদম নয়। আমি ব্যক্তিগত আর্গুমেন্ট বলছি, ওটা থেকে ওই সঙ্গে পরে সিলিন্ডার কিনতে হবে বাজার করে না। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি করেছিলেন, কোন প্রতিশ্রুতি তো মানেনি। আমি আজকেই 2016 30 ডিসেম্বরের পর নাকি ভারতবর্ষের মানুষকে আর কোথাও লাইনে দাঁড়াতে হবে না, এখনো সর্বোচ্চ আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। খুব দুর্ভাগ্যজনকভাবেও সত্যি যে 2 কোটি 4 ডির প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন সেটা পূরণ করতে পারেননি। 2016 এপ্রিল থেকে 2017 জানুয়ারি পর্যন্ত মাত্র 95,000 আপনার এমপ্লয়মেন্ট হয়েছে। আপনি সামগ্রিকভাবে যদি দেখেন যে আরএসএস এর যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, তার একটা এফেক্ট এসছে। কিন্তু গভর্নমেন্ট মানে সরকারকে এটাও ভাবতে হবে যে কাস্টমস এবং এক্সাইজ ডিউটির রেটটাকে রিশাফল করে এটা সাধারণ মানুষের
আয়ত্তের মধ্যে যদি আনা যায়, আপনি বলুন না 2013-14 ইউপিএ আমলে কত রেট ছিল? না না আমি কথা বলছে সেটা যখন চলবে বাজার দরে ব্যারেল প্রতি ব্যারেল সেইটা বাড়ছে কত একবারে সেটা যেমন 2012-13 এর সময় ব্যারেল প্রতি দামটা কোথায় ছিল? সেটা যেমন সময় যে দাম ছিল তার থেকে আমার স্টেট কেন জিএসটি আন্ডারে আসেনি? আমি এক্স্যাক্টলি পেট্রোল ডিজেল কেন জিএসটি আন্ডারে আসেনি? কেন কি জন্য? কি জন্য আসেনি? না জিএসটি আন্ডারে আপনি রিফর্ম করবেন। না আমি তো বলছি আমি তো বললাম রিফর্ম করবেন, মানুষকে সুরাহা দিবেন, তো সব জায়গায় দিন আপনারা। আপনারা জিএসটি নিয়ে এত গর্ব করেন, এইটাই আমি বললাম। কেন জিএসটি ডিজেল নিয়ে এলেই হয়ে যাবে। জিএসটি নয়, কোনো বিষয়টাই শেষ নয়, এটা একেবারে লাস্ট রিসর্ট বলা যাবে না। পঙ্কজবাবু বিষয়টা আমি অর্থনীতির ছাত্র, আমার বক্তব্য হচ্ছে কি, আমার বক্তব্য আপনি দেখুন গত 3 বছরে আমি বলি যারা ফিক্সড ডিপোজিট করে 5 বছরে 2014 যখন ক্ষমতা না একটু বলি আপনি বলবেন একটু বলি আপনাকে ধরতে সুবিধা না আমি জানি 2014 তে না একটু বলি ভাই একটু বলতে দাও না প্লিজ বলুন প্লিজ এক্সকিউজ মি আমার দুটো বক্তব্য রাখো না 2014 তে তুমি যখন ক্ষমতা এসেছিল তখন 5 বছরে ফিক্সড ডিপোজিট ছিল 9 টাকা, 100 টাকায় 9 টাকা সুদ, মানে 1 লক্ষ টাকায় 9,000 টাকা পেত। আর 2017 এই যে হলো মানে 1 লক্ষ টাকায় 6,000 টাকা, 3,000, তার মানে 34% কমে গেছে মাত্র 3 বছরে। আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে একটা জিনিসে অমত, বাজার আছে কিন্তু ডিমনিটাইজেশন কি করেছে জানেন? আমি আপনাকে বলি, এই যে তার মানে কি এই গত 1 বছরে যদি আপনি দেখেন মানে 10 থেকে 20% সুদের হেরফের হয়েছে একটা বছরের মধ্যে। আপনার শুধু তাই না, এটিএমে আলাদা পয়সা, চেকে আলাদা কম্পেনসেশন, ন্যূনতম জমা আলাদা কম্পেনসেশন, সমস্ত যে টাকাটা জমা পড়েছে এই যে 12% সুদ ছিল, তাহলে তো লোক প্রস্তুত ছিল বাজার ঠিক করবে, এটা আমি আপনি সবসময় ঠিক করতে পারি না। আরে দেবনান্দা, আরে আপনি কি করেন? গ্যাস এবং পেট্রোলিয়ামে একটা বড় টাকা রাজ্য সরকারের আছে, বিভিন্ন রাজ্যে করের হার কমে আসছে। পশ্চিমবঙ্গ সরকার এখানে 36 টাকা বিভিন্ন রাজ্য এখানে 36 টাকা। একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমার আপনার পকেটের যে চাপ, সেই চাপ সেই টান সেটা কিন্তু এই রাজনৈতিক তরজা সত্ত্বেও ক্রমশ বাড়ছে। এটা বাস্তব এবং এটা সত্য। এই মুহূর্তে আজকের দিনের সবথেকে বড় খবরগুলো হাজির করব আপনাদের সামনে।